বামেরা এই এজেন্ডা নিয়ে দাঁড়িয়েছে, তারা ইন্দি জোটকে সাকসেস করে। তন্ময় ভট্টাচার্য তিনি কোন দিক দিয়ে বামপন্থী, কোন অঙ্কে তিনি বামপন্থী? আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি তৃণমূলের অর্থে পুষ্ট। আমি যেটা বলেছি সেটা ভেবে বলেছি, সেটা যদি প্রমাণ চাই কেউ আমি প্রমাণ করবো। 2004টে কেন্দ্রে মথুরাপুর, জয়নগর, বারাসাত এবং বসিরহাটে আইএসএফ সিপিএম এর থেকে বেশি ভোট পেয়েছে তথ্য বলছে। আমার বক্তব্য সেগুলো তৃণমূল বিরোধী ভোট। তা সত্ত্বেও এরা তৃণমূল বিরোধী ভোট বিজেপিতে কেন এরা দিচ্ছে? যে যারা মোদীকে গালাগাল দিচ্ছে তাদের রক্তে মোদিজির ভ্যাকসিন ঘুরে বেড়ায়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মনকে আজ কহরে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে। আমার সঙ্গে যিনি আছেন তিনি হেরেছেন, পরাজিত সৈনিক, সত্যকে সহজভাবে মেনে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম, আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বরানগরের পরাজিত বিজেপি প্রার্থী সজল ঘোষ। সজলদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। শেষ 2 মাসের জার্নিটা আমি দেখলাম, বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রম করেছেন, বাট অ্যাট দ্য এন্ড রেজাল্টই সব কথা। যে রেজাল্ট এলো, কিভাবে দেখেন এই মার্কশিট? দেখুন, 3 বছর আগে এখানে ভোট হয়েছিল। 3 বছর আগে ওখানে তখন সরকার প্রায় পাল্টে গেছে, এরকম একটা ওয়েদারের মধ্যে ভোট হয়েছিল। তখন আমাদের ভোটের রেজাল্ট ছিল 35,000, 36,000-এর ডিফারেন্স ছিল। তারপরে পোস্টপোল ভায়োলেন্সের ভয়াবহতা ছিল, সেই ভয়াবহতাকে আজও ছেলেরা কাটিয়ে উঠতে পারেনি। তারপরেও তৃণমূল সারা রাজ্যে ভোট বাড়লেও এখানে তাদের ভোট 17-18 হাজার কমে গেছে। সারা রাজ্যে বিজেপির ভোট অনেকটা বিভিন্ন জায়গায় কমে গেলেও আমি ওখানে 11,000 ভোট বাড়তি পেয়েছি। বামেরা, যেটা ট্র্যাডিশনাল বামেদের সিট নয়, আমি বারবার বলতাম যে বামেরা এই এজেন্ডা নিয়ে দাঁড়িয়েছে, তারা ইন্দি জোটকে সাকসেস করতে। তারা দমদমে সৌগত রায়কে জেতাতে চায় এবং বিধানসভা থেকে তারা তৃণমূলকে জেতাতে চায়। এবং আমার সেই বক্তব্য অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। একদম তিনি প্র্যাকটিক্যালি তৃণমূল প্রার্থীর মতনই কাজ করেছেন এবং তারও ভোটটা 26,000 হয়ে গেল, যেটা আগের বারে 20,000 ছিল। তারপর ছাপ্পার ছবি তো আপনারা টিভিতে দেখেইছেন। সাংগঠনিক দুর্বলতা আছে, অস্বীকার করার জায়গা নেই। সব মিলে নির্বাচনী জয় পরাজয়ের ক্ষেত্রে যদি আপনি হিসেব করেন, রেজাল্ট যদি শেষ কথা বলে, আপনার শিক্ষা, আপনার জ্ঞান যদি শেষ কথা না হয়, যদি শুধু রেজাল্ট শেষ কথা হয়, নিশ্চয়ই তাহলে আমি পরাজিত। এবং এই পরাজয়কে আমি স্বীকার করে নিয়েছি। এই পরাজয়কে স্বীকার করে নিয়ে আমি আগামী 2 বছর বাদের আবার লড়াইয়ের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। বামেরা 26,000 ভোট পেয়েছে, এটা ধ্রুব সত্য। আপনি তো জানতেন ওখানে একটা বামেদের একটা ভোট আছে, কোর ভোট ব্যাংক যেটা হয়, ফলে ভোট কেটেছে। গতবার নির্বাচনে তারা 20,000 পেয়েছিল। বামেরা ভোট বাইরে আছে। দেখুন, আপনি দাঁড়ান, ভোটে দাঁড়ান, আপনাকে আজকের দিনে আপনাকে দেখুন, সময়ের সাথে সাথে সব পাল্টেছে। বাম অ্যাটিটিউডও পাল্টেছে, বাম মানসিকতা পাল্টেছে। আগেকার বামপন্থী মানে একটা ফতুয়া আর একটা ঢোলা পাজামা, সাইডে একটা শান্তিনিকেতনী ব্যাগ। আজকের কোন বাম মিছিলে আপনি সেটা দেখাতে পারবেন না। বাম ছাত্র যুব তারা আজকে আপনার আমার মতনই পোশাক পরে, কিন্তু তাদের মানসিকতায় বামপন্থা আছে, আচারে বামপন্থা নেই। তো আমার বক্তব্য ঠিক সেটা ছিল। আমি মানুষকে বোঝাতে চেষ্টা করেছিলাম সিপিএম কে ভোট দেওয়া তৃণমূলের হাত শক্ত করা। দেখুন, আপনাকে একটা জিনিস বুঝে নিতে হবে, আপনি সব ক্ষেত্রে নিজেকে উন্নত করতে পারবেন না। আপনাকে ভাবতে হবে যে আমার প্রধান এনিমি কে, আর তাকে কিভাবে
পরাজিত করা যায়। আপনার মনে হয় নীতি আদর্শ দিয়ে ভোট হয় না? মানে বামপন্থীর সাথে বামপন্থীরা কেন নীতিগতভাবে ডানপন্থীদের ভোট দেবে? দেবে না, সুবিধা করবে কেন? দেবে না, দিয়ে তৃণমূলের সুবিধা করে দেবে। সিপিএম কোন, আজকে আপনি আমার বলুন তৃণমূল কোন পন্থী? আজকে বলুন তো, তন্ময় ভট্টাচার্য, আমি কাউকে ব্যক্তি আক্রমণ না করে বলছি, তিনি কোন দিক দিয়ে বামপন্থী? কোন অঙ্কে তিনি বামপন্থী? আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি তৃণমূলের অর্থে পুষ্ট। মানে ক্যামেরার সামনে? হ্যাঁ, আমি কি ক্যামেরার বাইরে বলছি নাকি? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এগুলো আপনাকে বুঝতে হবে। বাইরন বিশ্বাসকে যারা ভোট দিয়েছিল তারা তো ইজিমের কথা ভাবিনি। সেটা তৃণমূল বিরোধী একটা ভোট হয়েছে। ইয়েস, তো এখানে কেন তৃণমূল বিরোধী হলো না? বাইরন বিশ্বাসকে তো বিজেপির কোর ভোটাররা ভোট দিয়ে দিয়েছিল। তারা মনে করেছিল যে আগে হারানো দরকার এই তৃণমূলটাকে। যারা এখানে বলছে চোর ধরো, আর যারা দিল্লিতে বলছে চোরকে জাপটে ধরো, বুকে জড়িয়ে ধরো, দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি একজন বামপন্থী পাড়ার নেতাকে জিজ্ঞাসা করুন যে ভাই তোমার প্রাইমারি এনিমিকে, সে বলবে তৃণমূল। আপনি গিয়ে সুজন চক্রবর্তীকে, তন্ময় তাকে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন যে তোমার প্রাইমারি এনিমিকে, সে বলবে বিজেপি। ব্যাখ্যা করে বলবে, ঘুরিয়ে বলবে এরকম করে, আমাদের প্রথম শত্রু দিল্লিতে বিজেপি আর পশ্চিমবঙ্গে তৃণমূল। এসব নাটকের কথা, তত্ত্ব কথা হতে পারে, কিন্তু আপনি বলছেন তৃণমূলের অর্থে পুষ্ট, মানে ব্যাপারটা এরকম সরলীকরণ করলে তো এরকম দাঁড়ায় তন্ময় ভট্টাচার্য তৃণমূলের থেকে টাকা পয়সা নিয়ে আপনার বিরুদ্ধে লড়েছেন, বা আপনি বললেন বাম এজেন্ডার কাছে আপনি হেরেছেন কোথাও গিয়ে মনে হয়েছে। ফলে এটাকে আপনি দাবি করছেন তন্ময় ভট্টাচার্য তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে? আমি যে কথাটা বলেছি একবার, সেই কথাটা আবার রিপিট করে চালিয়ে দিন। আমার এক কথা ছবার বলার কোনো প্রয়োজন নেই। আমি অত্যন্ত সহজ সরল পরিষ্কার বাংলায় বলেছি। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় বলিনি, আমি তো সরল ভাষাতেই বলেছি। সরলীকরণ ওকে আর করা যায় না। স্ট্রেট লাইনকে আপনি কি সরল করবেন? আমি তো সরল ভাষায় বলেছি। আমি যেটা বলেছি সেটা ভেবে বলেছি, সেটা যদি প্রমাণ চাই কেউ আমি প্রমাণ করে দেবো। আরে প্রথম দিন আশীর্বাদ করেছে তন্ময়দা, প্রথম দিন আশীর্বাদ করেছে জয়ী হও। আশীর্বাদ করতেই পারে, আমি তন্ময়দার কাছে গেলে তন্ময়দাও আমাকে আশীর্বাদ করত। আমাদের ইন্টারভিউতে বলেছেন সজল দাস সৌজন্য শিষ্টাচার বলে রাজনীতিতে কথা আছে, সজল জানেন আমি শেখাবো। হ্যাঁ, তো আমি পাল্টা দিয়েছি আপনাকে। না না, সব সে আমাকে পাল্টা দিক, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তোমাকে আশীর্বাদ করব কি বলে? দেখুন, অনেক আশীর্বাদ হয় যখন মহাভারতের যুদ্ধ হতে চলেছে, কুরুক্ষেত্রের যখন যুদ্ধ শুরু হওয়ার মুখে, তখন যুধিষ্ঠির গিয়েছিলেন ধৃতরাষ্ট্রের কাছে আশীর্বাদ চাইতে। তিনি কিন্তু বলেননি জয়ী হও, তিনি বলেছেন ধর্মের জয় হোক। এখানে তন্ময়দা সরাসরি বলেছেন জয়ী হও। টিভিতে আছে। আশীর্বাদ করলে কি বলবে? মানে তুমি হেরে যাও, দীর্ঘজীবী হবে, আচ্ছা ভালো থাকো, সুস্থ থাকো, জয়। আমি প্রার্থী হই, আমি একটা প্রার্থীকে বলবো জয়ী হও, তারপরে বলবো আমি তোমার প্রতিদ্বন্দ্বী। তাকে ন্যাকামি ছাড়া আর কি বলবো আমি? কিন্তু তন্ময়দাও তো ভোটের দিন তৃণমূলের কাছে এটা পুরোহিত হয়েছে না? উনি প্রত্যেকবারই হন এটা, উনি প্রত্যেকবারই হন এটা। এর আগে তন্ময় ভট্টাচার্য যখন দাঁড়িয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের এগেনস্টে প্রথমবার, যেবারে উনি জিতেছিলেন, সেবারে ভোটের দিন হয়েছিল এটা গ্যালারি শো। আপনি ভোটের দিন ভুয়ো ভোটার ধরেছেন, ক্যামেরার সামনে দেখা গেছে। আমি অল্প কটা ধরেছি, আর বহু ধরতে পারিনি, সেই ব্যর্থতাটা আমার আছে। তার জন্য আজকে আমি পরাজিত প্রার্থী। একা মনে হলো নিজেকে ভোটের দিন ওই লড়াইটা দেখে? আমার তো ভীষণ মাত্রায় মনে হলো একা একা একটা লোক ছুটে বেড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনার নিজের মনে হয়েছে একা হয়ে গেলেন? 3:30 4টের সময় আমরা একটা বাইট দেখলাম, কেন্দ্রীয় বাহিনীকে বলছেন যে আপনার সামনে ভোট লুটে নিয়ে চলে যাচ্ছে, আপনাকে রেখে লাভ কি? কোথাও কি একটা গ্লানি দেখলাম? সবকিছু টিভির সামনে বলা যায় না, সবকিছু টিভির সামনে বলা যায় না। যেটা গান ছিল, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায়। আমি একটা রাজনৈতিক দল করি, তো সবটা বলা সমীচীন নয়। কেন্দ্রীয় বাহিনীর দিকে প্রার্থী হয়ে, কেন্দ্রীয় বাহিনী দু প্রকার ছিল, সহজ সরল কথাই যদি বলি। যারা বুথে দাঁড়িয়েছিল তারা এক প্রকার ছিল,
আর যারা কিউআরটি টিম ছিল তারা এক প্রকার ছিল। আমার কিউআরটি নিয়ে কোনো অভিযোগ নেই। কিউআরটি তন্ময় ভট্টাচার্য অভিযোগ করেনি, কিন্তু একটা বুথে দাঁড়িয়ে ছিল, ভোট তো ওখান দিয়েই হয়। কিউআরটি তো যখন পৌঁছেছে ভোট হয়ে গেছে। আমি বললাম তো আমার কিউআরটি নিয়ে কোনো অভিযোগ। কুইক রেসপন্স টিমের কাজটা কি, কিভাবে সাপোর্ট পেয়েছেন? ফোন করলেই চলে এসছে। কি হয়েছে ওই সময়? তো ভোট হয়ে গেছে। কিছু ক্ষেত্রে হয়েছে, অনেক কিছু হয়নি। তারা এসে যেমন যে 10টা হয়ে গেছে সেই 10টা হয়ে গেছে। হ্যাঁ, আরো যে 100টা লাইনে দাঁড়িয়ে ছিল তাদেরকে ডিসবার্স করেছে। কিন্তু মুশকিল হচ্ছে সেখানে তো কিউআরটি আবার চলে গেছে। দেখুন, আমাদের সাংগঠনিক দুর্বলতাকে কাটাতে হবে, এসব করে হবে না। পশ্চিমবঙ্গে ভোট এভাবেই হয়। আত্মবিশ্লেষণ করে শুধু সাংগঠনিক দুর্বলতা ছাড়া আর কি বুঝলেন? আমি কাউকে কোনো দোষ দিইনি। আর প্রার্থী হয়ে আর কি বুঝলেন সাংগঠনিক দুর্বলতা? সংগঠন হয়ে গেলে বাকি সব হয়ে যাবে। 8000 ভোট এমনিও আমি সামনেবার ম্যানেজ করে দেবো। আপনি যদি আপনারটা সাইডে রেখে পুরো রাজ্যের সাংগঠনিক ভাবে ভাবতে হবে, বাংলার মতন করে ভাবতে হবে, বাংলার মতন করে ভাবতে হবে সংগঠনকে। সংগঠন ছাড়া বাংলার মতো করে কি কি জিনিস ভাবা উচিত বলে দাদা আপনার মনে হচ্ছে? সব কথা তো টিভির সামনে, ক্যামেরার সামনে বলা সম্ভব নয়, কিন্তু ওইটুকু যথেষ্ট যে সংগঠনটা, বাংলার সংগঠনটা বাংলার মতন করে বাংলায় বসে ভাবতে হবে। আপনার মনে হয় দিলীপ ঘোষের প্রার্থী জায়গা বদল করা উচিত হয়েছে? একাধিক এরকম উদাহরণ আমি দিতে। আমার মনে হয় না এটা। আমি এখন কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, কে করেছেন আমি বলবো না, জানি না, এবং আমি সেটা নিয়ে বলবো না। কিন্তু আমার মনে হয় ব্যাপারটা বোধহয় জনগণ প্রমাণ করেছে যে এটা বোধহয় ঠিক হয়নি। এবার কে এর পেছনে আছে আমি সেটাও জানি না। আমি অতএব এটা নিয়ে বেশি কমেন্টস না করাই ভালো। একাধিক প্রার্থী নিয়ে অভিযোগ, আর বারাসাতের প্রার্থী নিয়ে তো বিজেপির লোকেরাই বিক্ষোভ করেছেন। ফলে দেখুন, আমি একটা কথা বলি, প্রার্থী নিয়ে বিক্ষোভ থাকবে, প্রার্থী নিয়ে বিক্ষোভ থাকবে। যারা জিতেছেন তাদের নিয়েও বিক্ষোভ ছিল, দেখা বিজেপির মতো ছিল না, ও সবার মতন ছিল। তৃণমূলের ঘরেও যারা দাঁড়িয়েছে তাদের নিয়েও বিক্ষোভ ছিল। প্রার্থী নিয়ে অলওয়েজ বিক্ষোভ থাকবে, কারণ একটা মানুষ হতে চায়, 10টা মানুষ হতে চায়, একটা মানুষ হতে পারে, তো বিক্ষোভ থাকবে। কিন্তু পরবর্তীকালে সবাই সেই বিক্ষোভ কাটিয়ে আবার রাস্তাতেও নেমে পড়ে। কিন্তু যে প্রার্থী মেদিনীপুরের মতো জায়গায় রাজনীতিটা করলেন, সংগঠন তৈরি করলেন, তাকে কোন যুক্তিতে একটা 3000 জেতা আসনে, মানে বর্ধমানের মতো জায়গায় একটা নিয়ে আসা হবে? প্রশ্ন তো উঠবে। তুলুন, কে বারণ করেছে? এটা তো নিঃসন্দেহে আমি তো তুলুন। হ্যাঁ, আমি তো আপনাকে তুলতেও বারণ করিনি, কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমার মতন একজন সাধারণ কর্মীর কাছেও নেই। না, বিকজ আপনি কিন্তু এই যে আলুওয়ালিয়া সাহেব, আই রেসপেক্ট হিম আ লট, বাট কখনো দার্জিলিং, কখনো আসানসোল, কখনো দুর্গাপুর, এইভাবে ভ্রমণ করানোটাও ভোটার ঠিকভাবে নেয় না। ভোটার ঠিকভাবে নেয় না। প্রার্থী চয়েস একটা বড় ইস্যু, সেটাকে আরেকটু ঠিক করে করলে হয়তো হতো। আপনারা আবার লিখবেন না বিস্ফোরক এই সেই মোড়কে, আমি কোনো বিস্ফোরক না, এটা আত্মসমালোচনা, আমি খুব স্পেসিফিক কথা এক্সক্লুসিভ লিখবো, এটা যা খুশি লিখুন। হ্যাঁ হ্যাঁ, মুখ খুললেন এই জাতীয় কথা না। আমি যেটা বলছি সেটা স্পেসিফিক কথা, যে এগুলোর কোনো যুক্তি নেই। আপনি একদম যে লেভেল থেকে পলিটিক্সটা করেছেন, আমি ক্যামেরার সামনেই বলছি, বিজেপির অনেক প্রার্থী সেই লেভেল থেকে পলিটিক্সটা করেনি। আমি গ্রাউন্ড লেভেলে নেই, আমিও তো হেরেছি, সেও না হতে পারে। আমি বলতে চাইছি, এই যে বিজেপি মুসলিম বিরোধী দল, এই তকমাটা বাংলার রাজনীতিতে লেগে আছে এবং 100তে 35% নাম্বার ছেড়ে রাজনীতির ময়দানে পিচে ব্যাটিং করতে নামছেন। আপনার মনে হয় দ্যাট ইজ আ কারেক্ট স্ট্র্যাটেজি অফ বেঙ্গল বিজেপি? আমি প্রথমত বিশ্বাস করি না বিজেপি মুসলিম বিরোধী দল। আপনি 42টার মধ্যে একটা মুসলমান ক্যান্ডিডেটও দেখাতে পারেন? আমি বলছি 42টার মধ্যে মুসলমান ক্যান্ডিডেট না দেখাতে পারলেও ভারতবর্ষের মধ্যে 3 তালাক তুলে দিয়েছে যারা, সেই দলটার নাম বিজেপি। এক মিনিট। আর 3 তালাক তোলার বিরোধিতা করেছে যারা, মুসলমানরা তাদের দিকে ভোট দিয়েছে, এটাও দেখাতে পারবে। সরি টু সে, পশ্চিমবঙ্গে গত 12 বছরে যত মুসলমান মরেছে, কাশ্মীরে অত মুসলমান মরেনি, অত টেররিস্ট মারা যায়নি। পশ্চিমবঙ্গে যত মুসলমান নিজের দলের হাতে মারা গেছে। আমরা যৌতুক গৃহের কথা পড়ি, কিন্তু আমরা যৌতুক গৃহ পশ্চিমবঙ্গে দেখেছি যে বকটুইয়ের ঘটনা। কি বলছেন আপনি? 42টা প্রার্থী দিয়ে দিলে, মুসলমান দিয়ে দিলে আমরা মুসলমান প্রেমী হয়ে যেতাম? না, আমি দেখালাম। আজকে আপনি আমাকে বলুন, এইটা হলো প্রশ্ন। এটাও একটা প্রশ্ন। আমি কিছু বোঝাচ্ছি,
আর তারপরে অন্য লোক কিছু বোঝাচ্ছে, রাইট? ওদের অ্যাকসেপ্ট হচ্ছে, আপনার হচ্ছে না। কাল হবে। আজকে যেমন ধরুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি, আজকে ধরুন উত্তর কলকাতা, আজকে উত্তর কলকাতায়, হ্যাঁ, প্রদীপ ভট্টাচার্য 1 লাখের ওপর ভোট পেয়েছে। আগের বারে কংগ্রেস ওখানে 20,000 ভোট পেয়েছে। আজকে কত পেয়েছেন আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক ভোট পেয়েছে। কোথেকে পেয়েছে? সংখ্যালঘুরা তারা দিয়েছে। এন্টালি থেকে অনেক ভোট। আমি বলছি, আপনাকে বুঝিয়ে বলছি, আজকে আইএসএফ কোথা থেকে জিতেছে? ভাঙড় থেকে। ভাঙড়ে কি হরে কৃষ্ণ বলা লোকেরা ভোট দিয়েছে আইএসএফ কে? আইএসএফ কে তো ভোট দিয়েছে মুসলমান না, তারা তৃণমূল বিরোধী এবং জানে কিচ্ছু হবে না, তারা তৃণমূল বিরোধী হয়েছে। তো আপনাকে একটু শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, মুসলমানকে ভোটার করে রাখা হয়েছে, মুসলমানকে, মানুষকে শিক্ষার আলো থেকে খানিকটা দূরে রাখার চেষ্টা করা হয়, কিন্তু এখন তারা এগোচ্ছে, যত এগোচ্ছে তত আপনি দেখুন তারা সরকারের বিরুদ্ধে মুখ খুলছে। তথ্য সেটা বলছে না দাদা, আমি বলছি যে তৃণমূল বিরোধী ভোট। আমি আপনাকে বলি দাদা, 4টে কেন্দ্রে মথুরাপুর, জয়নগর, বারাসাত এবং বসিরহাটে আইএসএফ সিপিএম এর থেকে বেশি ভোট পেয়েছে, তথ্য বলছে। আমার বক্তব্য সেগুলো তৃণমূল বিরোধী ভোট, তা সত্ত্বেও এরা তৃণমূল বিরোধী ভোট বিজেপিতে কেন এরা দিচ্ছে না? আমি এই প্রশ্নটা তোলার চেষ্টা করছি। কোথাও কি ল্যাক অফ কমিউনিকেশন কি হচ্ছে? সবাই আপনাকে দেবে এমন কথাই বা কোথায় লেখা আছে? সেটা তো আপনার সবাই তো এমন কথা দেবে না। 1 লাখ। আমি প্রথম কথা হচ্ছে যে মানুষ ধীরে ধীরে বুঝবে, এটা সময় লাগবে। শিক্ষার আলো যত আপনার ঘরে প্রবেশ করবে তত আপনি অন্য সমস্ত কিছু ছেড়ে নিজেকে অন্যদিকে নিয়োজিত করবেন। আস্তে আস্তে পৌঁছচ্ছে, আস্তে আস্তে তারা বুঝতে শিখছে। তারা প্রথমে তৃণমূলের বিরোধিতা। দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, এই যে মোদিজি আছে বলে না এখনো তৃণমূল আছে, কারণ এটা সেটিং না, সেটিং তত্ত্ব। আমি জানি তো আপনার কানে ওটাই বাজবে, কারণ নজর ওই দিকেই রয়েছে। আপনাকে একটু মানসিক ভাবে ভাবতে হবে। এই মোদির ভয় দেখিয়ে মুসলমানকে একজোট করে রেখেছে এখন। যেদিন এদের ভোট ব্যাংক থেকে, পুরোটা দেখাবেন তাহলে বুঝতে পারবেন, যেদিন এদের ভোট ব্যাংক থেকে মুসলমানটা সরে যাবে সেদিন ওই টুইন টাওয়ারের মতো ধাঁধা ধাঁধা করে পার্টিটা পড়ে যাবে। আপনি কারোর ওপর, একটা ব্যাংকের ওপর যদি আপনি বেশ করে থাকেন তাহলে আপনি তার সাথে তাকে যাচ্ছে তাই ভাবে তোষণও করবেন, এটাও ফ্যাক্ট। এন্ড ইউ আর ডুইং, গভর্নমেন্ট ইজ ডুইং দ্যাট, স্টেট গভর্নমেন্ট সেটাই করছে আজকে। এটা তো ঘটনা। আজকে ওবিসি, আচ্ছা বলুন তো, আপনি মৌলানা হতে পারেন, একজন খান, একজন মোহাম্মদ ব্রাহ্মণ হতে পারে, সেরকম এরা কি করে ওবিসি হতে পারে? কিন্তু সরকার এদের ওবিসি বানিয়ে দিয়েছে। এবার যখনই সুপ্রিম কোর্ট সেইটাকে ক্যান্সেল করে দিয়েছে, এরা ভাববে আমাদের অধিকার কেড়ে নেওয়া হলো। হাইকোর্ট, এই সরকার না, করবেন কোর্ট যখন এদের অধিকার কেড়ে নিয়েছে ভাববে, কিন্তু এটা তো ওদের সত্যিকারের অধিকার নয়। এটা আবার বুঝবে এরা 2 বছর বাদে গিয়ে। আজকে সিএ নিয়ে এরা মারপিট করেছে, মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, মানুষ বুঝেছে না ভুল। ইট উইল টেক টাইম। হয়তো তাতে বাংলার অনেক সর্বনাশ হবে, কিছু করার নেই। শুনলাম দুর্নীতি, সন্দেশখালীর মতো একাধিক ভোট ইজ আ টোটালি ডিফারেন্ট মেকানিজম। আপনার মনে হচ্ছে? আমি বলছি আমি তো বলছি তো, ভোট ইজ আ ডিফারেন্ট মেকানিজম, ভোট ইজ আ ডিফারেন্ট মেকানিজম। কিন্তু দুর্নীতি মানুষের মধ্যে ছায়া ফেলেনি, এটাও আমি মানতে রাজি নয়। ছায়া ফেলেছে, এত খারাপ রেজাল্ট হয়েছে, কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ একই আছে, 38%। ঠিক, আপনি বলুন তাহলে বলছেন কি করে? আপনারা যেটাকে 38% বলছেন, আমি বলছি সেটা কমপক্ষে 42-43%। কেন বোঝাচ্ছে? এটা তৃণমূলের ক্ষেত্রে। আজকের যে কোনো ভোটার লিস্ট আপনি হাতে ধরে দেখবেন, একটা পার্টে অন্তত 150-200 করে, 100 ওপরে তো আছেই আছে ডেড অ্যান্ড লেফট ভোটার আছে। বহু দিন ধরে এই ডেড অ্যান্ড লেফট ভোটারকে ডিলিট করা যাচ্ছে না, বিকজ আজকে গভর্নমেন্ট আইন করেছে যতক্ষণ তুমি ডেথ সার্টিফিকেট দিচ্ছ ততক্ষণ তাকে ডেথ বলে ডিক্লেয়ার করছে না। তো বাড়ির লোক কতজন ডেথ সার্টিফিকেট দিয়ে তার বাড়ির লোক মারা গেছে জানাচ্ছে। এই যে জায়গাটা, এখানে আপনি ভাবছেন ভোট পার্সেন্টেজে ভোট কম হয়েছে, না হয়নি। গতবারের ভোটার লিস্টের থেকে এবারের ভোটার লিস্টে হিউজ নাম্বার অফ ডেড অ্যান্ড লেফট আছে, যেটা কাটা যাচ্ছে না। আপনারা তো সংশোধিত ভোটার লিস্ট কারেকশন করতে ইলেকশন কমিশনে যান, আপনাদের না আবার এই ভুল করছেন। এটা কারেক্টেড তখন হবে যখন আপনি জাগবেন, আপনি যখন আপনার ভোটার আমার বাবার
আমার মায়ের, আমার দাদুর, আমার ঠাকুর দাদার ডেথ সার্টিফিকেটটা যখন জমা দেব, ততক্ষণ এটা কাটছে না। কারণ আগে কি হতো, যে কোনো পার্টি গিয়ে যার তার নাম কাটিয়ে দিত, এখন আর সেটা কাটানো যাচ্ছে না। অতএব কাটাতে গিয়ে তাকে মৃত বলতে গেলে তার মৃতের সার্টিফিকেটটা জমা দিতে হচ্ছে। সেটা কে করতে যায়? সেটা কেউ করছে না। এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেস 46% ভোট পেয়েছেন। আমি যদি ধরেও নি 5% জল আছে, আপনাকে মানতে হবে 40% মানুষ তৃণমূলের সঙ্গে এখনো আছেন। কারণগুলো কি কি আপনি আইডেন্টিফাই করুন? না, গরিব মানুষের কাছে 500 টাকা 1000 টাকাটা ম্যাটার করেছে। গরিব মানুষের কাছে 500 টাকা 1000 টাকাটা ম্যাটার করেছে। হিউজ নাম্বার অফ, অনেক রকম ভুল বোঝানো হয়েছে, ভয়েস কল গেছে। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের বিজ্ঞাপন যন্ত্রটা ভালো না আমার পার্টির। আপনি কখনো এটা ভেবেছেন যে 1000 টাকা প্রতি মাসে যাদের ঘরে লক্ষ্মী ভান্ডার যায় তাদের ঘরে মোদিজি 1000 টাকা দেয়? আপনি তাকিয়ে দেখেছেন? আপনি জানেন দেয়? জানেন না। আপনি এত বড় একজন সাংবাদিক, আমি আপনাকে বুঝিয়ে বলছি, কত কোটি মানুষ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের রেশন কার্ডে 82 কোটি মানুষকে একটা লোক 5 কিলো করে, সেই হিসাবে তো সেই হিসাবেই তো কেউ ক্যাশে দিচ্ছে, তুমি কাইন্ডে দিচ্ছ। আমি তো বললাম তো, আমার বিজ্ঞাপন যন্ত্রটা খারাপ। মমতা দি 10 টাকা দেয়, 100 টাকার বিজ্ঞাপন করে, রেডিওতে বাজছে। হ্যাঁ, রেডিওতে কেন, এই যেভাবে হোক বাজাতে হবে যে দিচ্ছি আমি মানুষকে এটা বোঝাতে হবে। আমি তো একটা ভোট লড়লাম, অদ্ভুত। আপনি দেখলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার বাড়ির গায়ে ট্যাগ মারা আছে, হ্যাঁ, সে বলছে আমাকে দিদি ঘর দিয়েছে। কি দিদি ঘর দিয়েছে কি গো? বলছে হ্যাঁ, আমাকে তো আমার কাউন্সিলর দিয়েছে। আমি তাকে বাইরে ডেকে আনলাম, বললাম দেখো কি লিখেছো, তুমি লিখে রেখেছো তোমার বাড়ির দেয়ালে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে সেটাও লেখা আছে। বলছে ও যা লেখুছি লেখা থাকে, ও লেখা থাকে। এই যদি হয়, এরা পুরো একটা মানে ক্যাম্পেনিং ম্যাটেরিয়াল যেটা চালিয়েছে, আমরা তার কাছে পরাজিত। আমাদের চালের গায়ে ছাপ মেরে দেওয়া উচিত ছিল, হ্যাঁ, গমের গায়ে ছাপ মেরে দেওয়া উচিত ছিল। যে আপনি ভাবুন না, আপনার একটা লোকের পরিবারে কটা লোক ধরবো? 4টে করে ধরবো, 5টা লোক ধরছি। 5টা লোককে 25 কিলো গম দিলে, 5টা লোককে 25 কিলো চাল দিলে, 1 কিলো চালের দাম কত? এবং বলছি আজকের দিনে রেশনের চাল খুব খারাপ নয়, কিন্তু আমরা ছোটবেলায় যেরকম পেতাম সেটা না। আজকের দিনে রেশনের চাল কোয়ালিটি চাল। আজ আমি 40 টাকাই ধরছি, 50 টাকা ধরছি না, 60 টাকা ধরছি না, 40 টাকা ধরছি, তাও তো 1000 টাকা দিয়েছে। আমরা প্রচারই করতে পারিনি যে যারা মোদিকে গালাগাল দিচ্ছে তাদের রক্তে মোদিজির ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রচার করতে পারিনি, যদি ওই ভ্যাকসিনটা না দিত, যারা মোদিজির কার্টুন ছবি আঁকছে তারা অনেকে ছবি হয়েছে। আমরা এটা প্রচার করতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। কোথাও গিয়ে নেতৃত্ব নিয়ে প্রশ্ন একটা উঠতে শুরু করেছে বিজেপির অন্দরেই। আমি শুনিনি, আমার নেই, আর আমার কোনো বলারও নেই। বলার থাকলে আপনার কাছে বলার। কোথায় বলার আছে ভিতরে, সেটা আমি আপনাকে আপনি রিয়েলাইজ করেছেন? না, আমার কিছু বলার নেই। আমি আপনি ভোটে লড়ে কি কি শিখলেন বরানগরে? অনেক কিছু শিখেছি, সবকিছুই শেখার জিনিস। হ্যাঁ, আবার কেউ কেউ বলবে শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই, সেটাও আপনি বলতে পারেন। সেটা নয়, অনেক কিছুই শিখেছি। ঠিক আছে, এটা আমার সমৃদ্ধই করেছে। লাস্টে এই হারটাকে অ্যাকসেপ্ট করছেন, কিন্তু কোথাও গিয়ে সায়ন্তিকা ব্যানার্জি তো বিপরীত প্রার্থী। না, আমি কখনোই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে, আমি কোনোদিন 70,000 মানুষ ভোট দিয়েছে, না, আমি কোনোদিন মনে করিনি আমি কার বিরুদ্ধে লড়ছি, অভিনেত্রীর বিরুদ্ধে লড়ছি, এটা আমি মনে করিনি। আমি বারবার যেটা বলেছি, আমার লড়াইটা কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়, চোরেদের দলের দলনেত্রীর বিরুদ্ধে আমার লড়াই। চোরেদের দলের দলনেত্রীর বিরুদ্ধে আমার লড়াই। কোনো লড়াই কোনোভাবে আমার কোনো অভিনেত্রীর বিরুদ্ধে কোনোদিন ছিল না, আজও। 2 বছর পরে ফের বরানগরের নির্বাচন কিভাবে দেখছেন, এবং এটা পার্টির উপর নির্ভর করে। আমাকে দল যদি বলে ওখানে পড়ে থাকতে, ওখানে পড়ে থাকবো। আমায় যদি বলে যে অন্য কোথাও কাজ করো, অন্য কোথাও কাজ করবো। কিন্তু যে ছেলেরা, যে মানুষরা আমাকে এত সুযোগ দিয়েছেন, যেখানকার মানুষ আমাকে ভোট দিয়েছেন, আপনাকে একটু আগে দেখাচ্ছিলাম ফোন করে যারা কান্নাকাটি করছেন। আপনি একটু আগে দেখছিলেন একজন ভদ্রমহিলা, তিনি বলছিলেন যে আমি কেঁদেছি সারা রাত ধরে। আমি সেই মানুষগুলোকেও ভুলে যেতে পারি না।
আমি পার্টি আমাকে দিক না দিক, আমি এই লোকগুলোর প্রতি দায়বদ্ধ থাকবো, আমার কর্মীদের প্রতি আমি দায়বদ্ধ থাকবো, যারা আমার জন্য দিন রাত এক করে খেটেছে, আমি তাদের পাশে থাকবো, তা করবো আগামী দিন ওখান থেকেই লড়া। এবার দল দেবে কি দেবে না, দ্যাট ইজ দেয়ার বিজনেস, সেটা আমি কিছু বলতে পারি না। যাই হোক, ভিনটেজ সজল ঘোষ, আনকাট সজল ঘোষ অনেক কথা ভোটে হেরে যাওয়ার পর খোলাখুলি যিনি বললেন, আমার মনে হয় শুধু বরানগরবাসী নয়, বাংলার কাছেও এই কথাগুলো পৌঁছানো দরকার ছিল। ক্ষোভ বিক্ষোভ হয়তো মনে আছেন, আক্ষেপ আছে না, আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো বিক্ষোভ নেই, আমি আপনাকে ক্ল্যারিফাই করছি। হেরে গেলে কার না আক্ষেপ, হেরে গেলে কার না আক্ষেপ? 6000 ভোটে তুমি 0 পেয়ে ফেল করো আর তুমি 29 পেয়ে ফেল করো, দুটোর মধ্যে আবার আছে। আমি ভাবলাম আমি সারাদিন প্রক্সি আটকালাম, আর যদি 6000 আটকে দিতে পারতাম, তাহলে আজকে আমি এই যে পরাজিত প্রার্থীটা আমার পেছনে লেগে গেছে, এটা থাকতো না। রাইট, আমি সেই আক্ষেপ তো আমার আছে, সে আক্ষেপ তো আমার আছে যে আমার পার্টি অফিস যারা ভেঙে দিল, মানুষকে যারা মারলো, আমার এজেন্টদের যারা মারলো, তারা যদি একটু মানুষ হতো। সবাই তো মানুষের মতন দেখতে হলে সবাই তো মানুষ হয় না। হ্যাঁ, আরে ভাই, সার্কাসে শিম্পাঞ্জিও স্কুটার চালায়, তার মানে কি সে মানুষ? হ্যাঁ, জলহস্তিও বল নিয়ে খেলে, তার মানে কি সে মানুষ নয়? তো আমার বক্তব্য হচ্ছে যে এগুলো যদি একটু মানুষ হতো, এরা নিজেদের ভালোটা বুঝতো, আমার আগামী দিন সহজ হলো। হয়তো আমি 2 বছর পিছলাম, কিন্তু আমি লিখে দিচ্ছি আমার আগামী দিন সহজ। অবশ্যই নিরপেক্ষতা জায়গা দিয়ে দেখলে প্রার্থী বলছেন 8000 প্রক্সি ভোট আটকাতে পারেননি। আমার মনে হয় এই ব্যর্থতা আমাদের বাঙালি সবার। প্রার্থী হয়ে ভুয়ো ভোটার আটকাবেন? আমার মনে হয় নির্বাচন কমিশনের কাছে এইটা বিদ্যুতাত্মক একটা প্রশ্ন। তাহলে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, পুলিশের ভূমিকা কি ভোটের দিন? এই প্রশ্ন নিঃসন্দেহে বাংলা রাজনীতিতে এর আগে উঠেছে, ভবিষ্যতে উঠবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সরলদা, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।